এক নম্বর কথা হচ্ছে যে এক ধাক্কায় কোনো পরিবর্তন হয় না। এবং আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটা আমরা যেটা দেখতে পাই, মুক্তিযুদ্ধের পরে এরকমই একটা তরুণ প্রজন্মের একটা ব্যাপার ছিল। তারা বিভিন্ন দলে বিভক্ত ছিল। সবগুলো দলই মুক্তিযুদ্ধপন্থী। আবার মুক্তিযোদ্ধাদের মধ্যে দুই ধরনের শক্তি ছিল। একটা শক্তি ছিল হচ্ছে যারা মিলিটারি ব্যাকগ্রাউন্ডের, আরেকটা ফোর্স ছিল যারা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের। তো প্রথমত হচ্ছে বিভাজনটা নানামাত্রিক। পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের যারা, তারা বিভিন্ন দলের মধ্যে বিভক্ত হয়ে গেছে। বিশেষত আওয়ামী লীগ, জাসদ, বামপন্থী দল এদের মধ্যে বিভক্ত ছিল। আর মিলিটারি ব্যাকগ্রাউন্ডে যারা, তারাও কিন্তু কেউ পলিটিক্যাল এরিনায় ঢুকেছে, আবার তাদের মধ্যে একটা অনৈক্য সৃষ্টি করার চেষ্টা হয়েছে। আবার তাদেরকে আন্ডারমাইন করার জন্য একটা রক্ষী বাহিনী নামক একটা আলাদা প্যারামিলিশিয়া তখন গঠন করা হয়েছে। এই পুরো কাজটার মধ্যে যেটা হয়েছে যে আপনি যদি আজকে আমরা প্রায় 53 ইয়ার্স পরে দাঁড়িয়ে বিবেচনা করি, যেটা ঘটলো এটা হচ্ছে যে এই যে আমরা একটা ডেমোক্রেটিক রেভলিউশন আমাদের চাওয়া। কেন ডেমোক্রেটিক রেভলিউশন ছাড়া উপায় নাই কেন? কারণ আপনার এটা অনেকগুলো ফোর্স মিলে কিন্তু একটা সাফল্য অর্জন করেছে। একটা কোনো ভ্যানগার্ড ফোর্স করে নাই বাংলাদেশের ইতিহাসে। রাশিয়ান বিপ্লবের মতো ওরকম একটা বিপ্লব, সেটাও কিন্তু ঘটেছে অনেকগুলো ফোর্সের মধ্যে দিয়ে। পরে একটা ফোর্স এটা পুরোটাকে টেক ওভার করেছে। বাংলাদেশেও সেই রকম করে আওয়ামী লীগ পুরোটাকে দখল করেছে, যে কারণে আওয়ামী লীগেরই তরুণদের একাংশ আওয়ামী লীগ থেকে বেরিয়ে গেল, জাসদ করলো। এবং ৭২ থেকে ৭৫-এর মধ্যেই আওয়ামী লীগ যে ধরনের শাসন করেছে, যে ধরনের সংবিধান করেছে, এবং তারা এটার মধ্যে পরিষ্কার বার্তা দিয়েছে যে তারা অন্য কাউকে জায়গা দেবে না। যে কারণে হানাহানি, মারামারি, খুনোখুনি চলেছে এবং মুক্তিযোদ্ধাদেরকে মেরেছে। এটার ফলে আপনার বাংলাদেশে ৭৫ সালে যখন আপনি চূড়ান্তভাবে যখন একটা মানে সংবিধানটাকে অফিসিয়ালি একটা একদলীয় সংবিধান বা একদলীয় রাষ্ট্র হিসেবে, আর কোনো দল থাকবে না, আর কোনো সরকার, রাষ্ট্র, দল সব মিলে আসলে একটা শক্তি, এই বাকশালে যখন গেল, তখন কিন্তু মানে যেটা ঘটেছে সেটা অনিবার্য ছিল। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে পাল্টা ঘটে যাচ্ছে ৭৫-এর মানে প্রথমে ১৫ আগস্টের দুঃখজনক ঘটনা সেটা ঘটলো। তারপরে এর মধ্য দিয়ে যারা ক্ষমতা নিল তাদেরকে আবার প্রথমে ৩ নভেম্বর, তারপর আবার ৭ নভেম্বর, এভাবে পাল্টা চলেছে। তারপর ৭ নভেম্বরের মধ্য দিয়ে ধরুন জিয়াউর রহমান রাজনীতির প্রেক্ষাপটে এসছেন। তিনি একাধারে সেনাবাহিনী প্রধান, তারপর প্রধান সামরিক আইন প্রশাসক এবং রাষ্ট্রপতি, ৩টা একাধারে তিনি হয়েছেন। তখন হয়তো ঐতিহাসিক বাস্তবতাই হয়তো এরকম ছিল। তো এবং তারপরে একটা টাইমে পরে ৮১ সালে তাকেও আসলে হত্যাকাণ্ডের শিকার হতে হলো। এবং তারপর মানে মঞ্জুর, যিনি সেনাবাহিনীর একজন কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধা, তাকেও আসলে এই ঘটনার পরে তাকেও জীবন দিতে হয়েছে। তো এই পুরো জার্নিটার মধ্যে আপনি দেখবেন যে যারা হিরোইক সান ছিলেন এই জনগোষ্ঠীর, তাদের সবাইকেই আসলে মেরে ফেলা হয়েছে, ঠিক আছে? এবং এরশাদ অফিসিয়ালি সামরিক শাসক, যিনি আসলে একেবারে পরিষ্কারভাবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যার অবস্থান ছিল, সে ক্ষমতায় আসলো বাংলাদেশে। এবং এর আগে সম্ভবত তিনি লম্বা সময় ইন্ডিয়ায় ছিলেন। এটা একটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেক সময় আমরা খেয়াল করি না। এরশাদ কিন্তু ইন্ডিয়ার থেকে বাংলাদেশে এসছেন। এবং তারপর আস্তে আস্তে সেই সামরিক শাসনের বিরুদ্ধে আপনার আমাদের সংগ্রাম হলো। এবং তারপরে ওটার গণ অভ্যুত্থান ঘটার পরে আমাদের চাওয়াটা ছিল যে আমরা এবার একটা স্ট্যাবিলিটির দিকে যাব। মানে আমরা আর বারবার আন্দোলন সংগ্রাম এগুলো করতে চাই না। একটা ৫ বছর পর একটা পিসফুল ট্রানজিশন। তো সেটা মানে ধরেন একেবারে ডেমোক্রেসি তো আর 100% কখনো হয় না, কিন্তু সেটুকুও যদি বাংলাদেশে হতো যে আপনি আর এই মানে ৫ বছর পর শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতার হস্তান্তর, এটা কেউ বাধাগ্রস্ত করছে না, এটা কোনোভাবে বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই। তবুও কিন্তু জনগণের হাতে অনেক কিছু থাকে। কিন্তু এইটার ক্ষেত্রে আপনার নানা কারণে এই জিনিসটা মানে বাধাগ্রস্ত হয়েছে আর কি। এবং বারবার আমরা যে কারণে সংগ্রামগুলো করে যাচ্ছি, হোঁচট খাচ্ছি, সেই জিনিসটা আর আমরা অর্জন করতে পারলাম না। তো তারপরে ৯০ থেকে এই যে দেখুন ১-১১, এগুলো কিন্তু আমাদের ওই সংকটটা আমরা সমাধান করতেছি না বলে হচ্ছে। এখনও কিন্তু সেই ধরনের নানা ধরনের সম্ভাবনা আছে। তো এটার মধ্যে দিয়ে আমার বক্তব্য হচ্ছে যে মুক্তিযুদ্ধের পরেই আমরা এটা যে আপনি যদি একদম গোড়ার কারণটা খুঁজতে চান, এটার কারণ হচ্ছে যে আমরা একটা মানে স্বাধীন দেশের জন্য উপযোগী, আপনার শরীরের উপযোগিতা আপনার একটা জামা করতে হবে। আগে আপনার শরীর, তারপর জামা। তো এই শরীরের মাপ মতো একটা জামা, অর্থাৎ আমরা একটা রাষ্ট্র এবং একটা সংবিধান আসলে করতে ব্যর্থ হয়েছি। এবং ওই যে সংবিধানের, এবং এখানে সংবিধানের প্রশ্নটা, সংবিধানকে যারা বলে যে স্রেফ হচ্ছে এটা কিছু দলিল কাগজপত্র, এটা কিন্তু ঠিক না।
ওই সংবিধানের মধ্যে দিয়ে যে ধরনের অ্যারেঞ্জমেন্টটা বা পাওয়ারের যে ধরনের বিন্যাস করা হয়েছে এবং অন্যদেরকে যেভাবে মাইনাস করা হয়েছে, সরকারের বাইরে বাকি সবাই যেভাবে মানে হিসাবের বাইরে থাকে, এইটাই কিন্তু সংকটটাকে ঘনীভূত করেছে। এবং প্রত্যেকটা যখন মুহূর্ত এসছে দেখবেন যে এই সংকটটা থেকে বারবার বাংলাদেশে আউটবার্স্ট হচ্ছেই। যদি সমাজে সেই ধরনের সামাজিক শক্তি থাকে, রাজনৈতিক শক্তি থাকে, তাহলে পজিটিভ অর্থে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান এসব ঘটছে। যদি সে ধরনের শক্তির অনুপস্থিতি থাকে বা যথেষ্ট পরিমাণ তারা ঐক্যবদ্ধ না থাকে, তখন এই কুয়ের মতো ঘটনা ঘটছে। এটাই কিন্তু ঘটতেছে বারবার। সংকটটা একটা টাইম ফ্রেম পর ঘনীভূত হচ্ছে এবং সেই সংকটকে কেন্দ্র করে হয় গণ আন্দোলন, গণবিস্ফোরণ, গণ অভ্যুত্থান অথবা সামরিক কু। এটাই কিন্তু বাংলাদেশের ইতিহাস। বারবার আমরা এখানেই ঘুরপাক খাচ্ছি। কিন্তু যে কারণে ঘুরপাক খাচ্ছি, যে একটা গণতান্ত্রিক সংবিধান করা যেখানে আসলে সেপারেশন অফ পাওয়ার থাকবে এবং সত্যিকার অর্থে একটা মাল্টি ডেমোক্রেসি নিশ্চিত করবে, এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট, সেইটা কিন্তু ব্যবস্থা নাই। এটা নাই বলে আপনি দেখবেন যে কেন সংবিধানের প্রশ্নটা এটা কীভাবে জড়িত, এই আমাদের যে সংঘাতের রাজনীতির সাথে কিন্তু সংবিধানটা ওতপ্রোতভাবে জড়িত। যে পার্লামেন্টে বিরোধী দলের আসলে অ্যারেঞ্জমেন্টগত দিক থেকেই পার্লামেন্টে বিরোধী দলের আসলে খুব বেশি কিছু করার নাই। মানে ৭০ অনুচ্ছেদ এবং সরকারের কাছে যেভাবে 2/3 থাকে, ফলে সে যেভাবে যে কোনো আইন করে ফেলতে পারে, ফলে পার্লামেন্টে বিরোধী দল সম্পূর্ণ অকেজো। ফলে তার আসলে পার্লামেন্টে যাওয়ারই মানসিকতা থাকে না, সে তখন রাস্তায় সমাধান খুঁজতে থাকে। রাস্তায় আবার ওই রাজনৈতিক দলের, সরকারি দলের পুলিশ, যেহেতু এই যে পুলিশ, রাষ্ট্রীয় বাহিনী, তারা তো নিরপেক্ষ না। তারা যেহেতু নিয়োগপ্রাপ্ত হয় এবং কনস্টিটিউশনালি তারা যেহেতু প্রধান নির্বাহীর অনুগত, ফলে তারা আসলে দলীয় বাহিনীর মতো কাজ করে, ফলে ক্র্যাকডাউন বিরোধী দলের ওপর হয়। এই পুরো জিনিসটার সাথে, এই সংঘাতের রাজনীতির সাথে কিন্তু আমাদের ওই আপনার সংবিধানের যে ৭২ সংবিধানের যে পিসফুল ট্রানজিশন করার যে রাস্তাটা বন্ধ করা হয়েছে, এটা সম্পর্ক আছে। এবং এই তত্ত্বাবধায়ক সরকারের সাথেও এটা সম্পর্ক, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনি বললেন যে আমরা ক্ষমতায় থেকে একটা নির্বাচন করব, এটা গ্রহণযোগ্য হবে না, তাহলে আমি একটা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন করব। সেই নিরপেক্ষ সরকারকেও যেভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং ম্যানিপুলেশন করা হয়েছে, এটার ইম্প্যাক্ট কিন্তু আমরা রাস্তার রাজনীতির মধ্যে দেখতে পাই। ফলে এইটা হলো পুরোটাকে আমি বলবো যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সংবিধান করার যে ব্যর্থতা, এবং অনেকে এটাকে আন্ডারমাইন করে, গণতান্ত্রিক সংবিধান করাটা কত গুরুত্বপূর্ণ মনে করে না, কিন্তু এই ব্যর্থতার কারণেই কিন্তু বাংলাদেশে স্টেবিলিটি আসছে না। গত 50 বছর ধরে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারছি না এবং সংঘাতের রাজনীতি থেকে বেরোতে পারছি না। এইটা আমাদের ক্রাইসিসটার পেছনে এই জিনিসটা দায়ী। এবং মুক্তিযোদ্ধারা তখন, মুক্তিযোদ্ধাদের যেটা সমস্যা ছিল যে তারা মানে উইথ ডিউ রেসপেক্ট, তারা আমাদেরকে একটা স্বাধীন দেশ দিয়েছেন, সব ঠিক আছে, কিন্তু তারা ওই যে মানে আধিপত্য বিস্তার করা, যে কোনো একটা গোষ্ঠী, মুক্তিযুদ্ধে অনেকগুলো গোষ্ঠী ছিল, প্রত্যেকটা গোষ্ঠী চাচ্ছে তারা সব কিছু একচেটিয়াভাবে দখল করে নেবে। এইটা থেকেই হচ্ছে মানে পরস্পরকে হনন করার বা মানে হত্যা করার যে রাজনীতি বা নির্মূল করার যে রাজনীতি, এই রাজনীতিটা বাংলাদেশের রাজনীতিতে স্থায়ী হয়ে গেছে। পরে মুক্তিযোদ্ধাদের পর্ব শেষ হয়েছে, বাংলাদেশে কিন্তু এই হানাহানি বা নির্মূল করার রাজনীতি থেকে আমরা বের হতে পারিনি। আজকে পর্যন্ত আমরা এটার মধ্যেই কিন্তু আছি।